নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, জগদীপ ধনখড় ভারতবর্ষের উপরাষ্ট্রপতির পদ থেকে গতকাল আচমকাই একদম ইস্তফাপত্র দিলেন। কিন্তু সেই ইস্তফাপত্র দেওয়ার পেছনে কি চক্রান্ত কাজ করছে, কার কি বুদ্ধি কাজ করছে, সেই সমস্ত আমরা আলোচনা করেওছি, আবারও আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে যে আরো গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ইতিমধ্যে ইস্তফা দেওয়ার কথা ভাবছেন এবং নীতিশ কুমার ইস্তফা দেবেন। সেই ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপট সম্পূর্ণভাবে বদলে যাবে, তেমনই কিন্তু এই মুহূর্তে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তার কারণ নীতিশ কুমার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কাছে, এবং নীতিশ কুমার কেন হঠাৎ করে ইস্তফা দেবেন সেই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই মুহূর্তে অলরেডি সারা ভারতবর্ষ আলোচনা করতে শুরু করেছেন। এই খবর সামনে আসতেই এই মুহূর্তে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকারের যে অবস্থা খুব একটা ভালো নয়। দ্বিতীয় দিন কিন্তু সংসদের অভ্যন্তরে আমরা একই ছবি দেখলাম। প্রথম দিন দ্বিতীয় দিন রীতিমতন দাঁড়াতেই পারলো না এনডিএ সরকার। তাদের কৃতকর্ম নিয়ে আলোচনা করার যে বিষয়টা, সেটাকে কোনোভাবেই ফেস করতে পারছেন না নরেন্দ্র মোদী, অমিত শাহ কিংবা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার মাঝখানেই কেন হঠাৎ একদম জগদীপ ধনখড় ইস্তফা দিলেন, কেনই বা ইস্তফা দেওয়ার কথা এই মুহূর্তে উঠে আসছে নীতিশ কুমারের, যিনি বিহারের একদম 4 বারের মুখ্যমন্ত্রী, গত 20 বছর ধরে মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি কেন ইস্তফা দেবেন, কে তাকে দিয়ে ইস্তফা দেয়াবে, এই সামগ্রিক বিষয়টা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে। সেই সমস্ত খবর ডিটেলসে যাওয়ার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও শেষ অবধি দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের ফ্রেন্ড সার্কেলে। আসছে খবরে, এই মুহূর্তে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে গিয়েছে। গতকাল আমরা দেখতে পেয়েছি একদম আচমকাই 2027 পর্যন্ত, 2027-এর অগস্ট মাস পর্যন্ত যে জগদীপ ধনখড় ভারতবর্ষের উপরাষ্ট্রপতি হিসেবে থাকবেন, তার দায়িত্ব পালন করবেন এবং সুস্থ শরীরে তিনি যদি থাকেন সেই ঘটনাটাই তিনি ঘটাবেন। গত 10 দিন আগে একটা কনফারেন্সে তিনি বলেছেন। সেই জগদীপ ধনখড় হঠাৎ করে কেন সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন শেষ হওয়ার পরেই তিনি একদম ইস্তফাপত্র দিলেন, এই প্রশ্ন উঠছে। তার কারণ এই মুহূর্তে জগদীপ ধনখড় কিন্তু অবশ্যই আমরা সবসময় দেখেছি যে বিজেপি ঘনিষ্ঠ, মোদী অমিত শাহ ঘনিষ্ঠ এবং তার সঙ্গে আরএসএস ঘনিষ্ঠ একজন মানুষ। তিনি বিভিন্ন সময়ে যে ধরনের ডিসিশন নিয়েছেন তাতে তিনি কিন্তু মোদী এবং অমিত শাহর একজন প্রিয় পাত্র হিসেবেই থেকেছেন। আমরা দেখতে পেয়েছি ইভেন যে সরকার পক্ষের হয়ে কথা বলার জন্য রীতিমতন তিনি কিন্তু সুপ্রিম কোর্টকেও চ্যালেঞ্জ করেছেন বিভিন্ন ক্ষেত্রে। এবং কয়েকদিন আগে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে তিনি একটি চিঠিও পাঠালেন একদম, যেখানে একদম বিশ্ব হিন্দু পরিষদে একজন বিচারপতি, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি, তিনি দাঁড়িয়ে একটা সম্প্রদায়ের সম্বন্ধে বাজে কথা বললেন, তার সম্বন্ধে একটা ইনহাউস তদন্ত হওয়ার কথা ছিল। সুপ্রিম কোর্ট সেরকম একটা নির্দেশ দিচ্ছিলেন যে ইন্টারনাল একটা তদন্ত কমিটি গঠন করা হবে, তেমন ভাবনা চিন্তা চলছিল। কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু রাজ্যসভার তরফ থেকে, সেক্রেটারিয়েটের তরফ থেকে একটা চিঠি গিয়ে পৌঁছালো সুপ্রিম কোর্টে। সুতরাং সামগ্রিকভাবে একদম শাসক পক্ষের হয়ে তিনি কিন্তু ব্যাটিং করতেন সব সময়। কিন্তু সেই জগদীপ ধনখড়ের হলোটা কি হঠাৎ করে, এই প্রশ্ন উঠছেই। তার কারণ গতকাল আপনাদের মনে থাকবে 21শে জুলাই ছিল এবং 21শে জুলাই বাদল অধিবেশনের প্রথম দিন ছিল। সেই বাদল অধিবেশনের প্রথম দিন আমরা একদম জেপি নাড্ডা, অর্থাৎ বিজেপির এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ এবং অবশ্যই সর্বভারতীয় সভাপতি, তিনি হঠাৎ করেই চ্যালেঞ্জ করে বসেন একটা অন্য আঙ্গিকে, অর্থাৎ সরাসরি যখন মল্লিকার্জুন খাড়গে তিনি বলতে উঠেছেন তখন সরাসরি জেপি নাড্ডা কথা বলছিলেন এবং জেপি নাড্ডা মল্লিকার্জুন খাড়গেকে হঠাৎ করে উদ্দেশ্য করে বলে দেন যে কথাটা, সেটা নিয়েই কিন্তু মূল তর্কটা শুরু হয় প্রাথমিক। তিনি বলে দেন নাথিং উইল গো অন রেকর্ড। এই যে বাক্যবন্ধ ব্যবহার করার একমাত্র অধিকার সংসদের অভ্যন্তরে স্পিকারের এবং অবশ্যই রাজ্যসভার অভ্যন্তরে সভাপতি জগদীপ ধনখড়ের থাকে। এবং সেই কথাটা হঠাৎ করে জেপি নাড্ডা কিভাবে বললেন সেটা কিন্তু ভাবিয়েছিল সারা দেশকেই। এই ঘটনার পরেই কিন্তু একদম দ্বন্দ্ব তৈরি হতে থাকে, পারদ চড়তে থাকে জগদীপ ধনখড় এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে। সেই ব্যাখ্যা দিচ্ছেন সম্পূর্ণ জয়রাম রমেশ, কংগ্রেসের পক্ষ থেকে, যিনি একদম রাজ্যসভার সাংসদ। তিনি বলছেন যে 12:30টার সময় বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে জেপি নাড্ডা, কিরণ রিজিজু এরা প্রত্যেকেই উপস্থিত ছিলেন, কিন্তু এই বৈঠক যখন 4:30টার সময় ডাকা হলো শাসক পক্ষের কেউ উপস্থিত ছিলেন না। এবং অন্যদিকে আরেকটা খবর যেটা আমরা পাচ্ছি যে একদম পার্লামেন্টের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার ঘরে একদম একটা গোপন বৈঠক ডাকেন এই 4টের কিছু আগে, অর্থাৎ যে সময় রিপোর্টটা বেরিয়েছে 4:09 সেই সময়ের কিছু আগে একটা পার্লামেন্টে বৈঠক ডাকেন নরেন্দ্র মোদী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন একদম অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তার সঙ্গে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী এবং বেশ কিছু তাবড়ো নেতা মন্ত্রীরা কিন্তু উপস্থিত ছিলেন। সেই বৈঠকের পরবর্তীতেই কিন্তু আমরা দেখতে পাই যে কোনোভাবেই বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক যেটা ডেকেছিলেন জগদীপ ধনখড় নিজে, সেখানে উপস্থিত হলেন না জেপি নাড্ডারা। এবং তার পরবর্তীতে একদম মধ্যরাতে আমরা দেখলাম
যে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জগদীপ ধনখড় তিনি ইস্তফা পত্র জমা দিলেন। সামগ্রিক ঘটনা কিন্তু একটাই দিকে ইঙ্গিত করছে, বিহারের ভোট, এবং বিহারের ভোট কিন্তু সামনেই রয়েছে এবং বিহারের ভোটে একদম সরাসরি যে পর্যদস্তু হতে চলেছে এনডিএ সরকার, যদি তারা নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মুখ্যমন্ত্রী যদি করতে চায় সেই হিসেবে প্রজেক্ট করে তারা লড়াইটা করে। তার কারণ নীতিশ কুমারের এই মুহূর্তে যে জনপ্রিয়তা হ্রাস পেয়েছে, তলানিতে গিয়ে ঠেকেছে, সেটা সম্বন্ধে কিন্তু একদম ওয়াকিবহাল এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি, অমিত শাহ তো বটেই। এবং সেই জায়গা থেকে প্রত্যেকটা রোড শো, প্রত্যেকটা র্যালি বিহারে যেগুলো হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, সেটা প্রধানমন্ত্রী র্যালি হোক না কেন, কিন্তু সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে লোক হচ্ছে না, এবং প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে দেখার জন্য লোক হচ্ছে না, সেই ছবিটা কিন্তু কখনোই সমীচীন নয়। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে নীতিশ কুমারকে কিন্তু হাতছাড়া করতে পারবে না ভারতীয় জনতা পার্টি, কারণ 12 জন সাংসদ দিয়ে কিন্তু সরকারটাকে সাপোর্ট করে রেখেছে তারা। এবং সেখান থেকেই যে খবরটা উঠে আসছে, নীতিশ কুমারকে আর ভারতীয় জনতা পার্টি মুখ্যমন্ত্রী হিসাবে রাখবে না বিহারে। এবং যে খবরটা একদম সঠিকভাবে উঠে আসছে যে নীতিশ কুমার সামনেই দিতে চলেছেন ইস্তফা রাজ্যপালের কাছে, বিহারের রাজ্যপালের কাছে তিনি ইস্তফা পত্র দেবেন এবং তারপর সরাসরি একদম তিনি কিন্তু ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সেই পদে আসীন হবেন। কেন বলছি এই কথা, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণও রয়েছে। তার কারণ বিহারে এই মুহূর্তে বিজেপির যারা এমএলএ তারা সরাসরি নীতিশ কুমারকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দেখতে চেয়েছেন, তারা সমর্থন জানাচ্ছেন। অর্থাৎ বিহারে কিন্তু আমরা জানতাম যে একদম 243টা যে আসন রয়েছে তার মধ্যে নীতিশ কুমারের মাত্র জেডিইউ দলের 42 জন ছিলেন এমএলএ, এবং সেই জায়গা থেকে একদম বিজেপি কিন্তু বেশি সংখ্যায় এমএলএ থাকলেও নীতিশ কুমারকেই তারা তাদের নেতা হিসেবে মানতেন। অর্থাৎ 80টা এমএলএ ছিল হচ্ছে বিজেপির। এই 80 জন এমএলএ একযোগে তারা বলে বসেছেন যে তারা পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হিসাবে সরাসরি নীতিশ কুমারকেই দেখতে চাইছেন। এবং সেখান থেকেই কিন্তু এই মুহূর্তে যে জল্পনাটা উস্কে উঠেছে, একদম নীতিশ কুমার পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হবেন, এবং তাই জন্যই জগদীপ ধনখড়কে কি কোথাও চাপের মুখে ইস্তফা দিতে হলো, সেই প্রশ্নটা কিন্তু উঠছে। তার কারণ জগদীপ ধনখড় গত 10 দিন আগেই তিনি বলেছিলেন যে তিনি যদি সুস্থ থাকেন তিনি একদম সরাসরি ঈশ্বরের কৃপায় 2027 সালের অগাস্ট মাস পর্যন্ত তিনি একদম তার পদে আসীন থাকবেন, তিনি তার কাজ করে যাবেন। এবং যে জগদীপ ধনখড় ভারতীয় জনতা পার্টির এত কাছের মানুষ, আরএসএস এর এত কাছের মানুষ, বিভিন্ন সময় তিনি একদম ফ্রন্ট ফুটে গিয়ে ব্যাটিং করেন, সেটা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে হলেও, সেই জগদীপ ধনখড়কে হঠাৎ করে কেন ইস্তফা পত্র দিতে হলো মধ্যরাতে, সেই প্রশ্ন যেমন উঠছে। এবং একটার পর একটা ডট যদি আপনারা মেলান তাহলেই দেখতে পাবেন যে ভারতীয় জনতা পার্টির একজন নেতা, একজন এমএলএ এখনো পর্যন্ত কোনো টু শব্দটি করেননি এই জগদীপ ধনখড়ের যে ইস্তফা পত্র দেওয়া সেই নিয়ে। সাধারণত আমরা দেখতে পাই যে যে কোনো পদ থেকে যখনই কেউ ইস্তফা পত্র দেন কিংবা সরাসরি সরে যান, রিটায়ার করেন, তখন তাকে কিন্তু পরবর্তী জীবনের জন্য অবশ্যই শুভ কামনা জানানো হয় এবং থ্যাঙ্কস জ্ঞাপন করা হয় একদম সরকার পক্ষের থেকে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কিংবা অন্যান্য কোনো নেতা, ভারতীয় জনতা পার্টির এতজন সাংসদের মধ্যে কোনো নেতা এখনো পর্যন্ত জগদীপ ধনখড়কে নিয়ে না কোনো মন্তব্য করেছেন, না কোনো থ্যাঙ্কস গিভিং কিছু লিখেছেন, না তাদের কোনো বক্তব্য রয়েছে। সুতরাং এই যে গত 24টা ঘন্টা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে কেটে গিয়েছে, সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই একটা নাটকীয় মোড় তৈরি হয়েছে। এবং সেই নাটকে নতুনভাবে কিন্তু একদম এন্ট্রি নিতে চলেছেন নীতিশ কুমার, যিনি পরবর্তী এই মুহূর্তে কিন্তু খবর উঠে আসছে যে আর বিহারের মুখ্যমন্ত্রী থাকবেন না, এবং সরাসরি বিহারের যারা বিজেপির এমএলএ তারা নীতিশ কুমারকে হঠাৎ দেখতে চাইছেন ভারতবর্ষের উপরাষ্ট্রপতি হিসাবে। সুতরাং বুঝতেই পারছেন সামগ্রিকটাই কিন্তু একটা সমীকরণ আবদ্ধ, একটা খেলার মতন, একটা নাটকের মতন। একজনের এন্ট্রি হবে বলে আরেকজনকে সরাসরি স্টেজ ছেড়ে চলে যেতে হলো। সুতরাং সামগ্রিকটাই তুলে ধরলাম আপনাদের কাছে এই সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।